তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার। রাজধানীর ৩০০ ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা। ৫০ লাখ মানুষ সমাগমের আশা। তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন। বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে, ১/২ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে। আইনি লড়াইয়ে জিতেই মামলামুক্ত হয়ে ফিরছেন তারেক রহমান, নেননি নির্বাহী আদেশের সুযোগ। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে, কিন্তু তিনি আইনি প্রক্রিয়া প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করবে না জামায়াত। দুই দলের আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতার অভিযোগ এনসিপি। ভালো ভোট করে খারাপ নির্বাচনের অপবাদ ঘোচাতে চান সিইসি। দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ। পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব। দিল্লি, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি মিশনে হিন্দুত্ববাদীদের কর্মসূচির কড়া প্রতিবাদ। নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। হাদি হত্যার আগে ব্যাংকে বিপুল অর্থ লেনদেন শুটার ফয়সালের। উৎসের খোঁজে সিআইডি। ৩০ কার্যদিবসে বিচারের দাবিতে শহীদি শপথ ইনকিলাব মঞ্চে। এবং চর দখল নিয়ে রণক্ষেত্র নোয়াখালীর হাতিয়া। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলিতে প্রাণ গেল ৫ জনের, আহত অন্তত ১০। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর ৩০০ ফিটে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির ব্যস্ততা। ২৫ ডিসেম্বর সারা দেশ থেকে ৫০ লাখ মানুষ সমাবেশ ঘটবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রেখে বিএনপিতে এখন আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। অভ্যর্থনা মঞ্চ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর ৩০০ ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। কিরকম যে ভালো লাগতেছে এটা তো ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন। আর এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই পরিদর্শনে আসছে তাদের বিভিন্ন টিম। মঙ্গলবার দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের। দল থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ২৫ ডিসেম্বর ১/২ কোটি মানুষ সমাগমের প্রত্যাশা তার। ১/২ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। উনি ১৭ বছর পর আসছেন। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন। একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন। এদিকে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, কেমন দেখছেন? নির্বাসিত জীবন শেষে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন ২৫ ডিসেম্বর। এর মধ্যে আপনারা জেনেছেন এই তথ্যটি, এবং তার ফিরে আসার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বড় গণজমায়েত করতে যাচ্ছে রাজধানী ঢাকায়। এবং সেই গণজমায়েত উপলক্ষে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সবচেয়ে বড় মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চ তৈরির কাজ চলছে।
আমরা এর আগের সংবাদেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে গণজমায়েতকে কেন্দ্র করে সবচেয়ে বড় মঞ্চটি নির্মাণ করা হয়েছে পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায়, এবং আপনাদেরকে একটু দেখাতে চাই যে মঞ্চের কাজ কর্মীরা কিভাবে করছেন। এখনো পর্যন্ত আমরা দেখছি যে এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার জন্য বাস আনা হয়েছে, এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার জন্য কর্মীরা কাজ করছেন। পাশাপাশি আরও একটি বিষয় বলে রাখি যে যারা এখানে আজকে 64 জেলা থেকে উপস্থিত হয়েছেন, এই নেতাকর্মীরা তাদের উপস্থিতি জানান দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে তারা তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরপর তারা স্লোগান দিচ্ছেন। যারা এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেনি তারা তাদেরকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সেই সঙ্গে তারেক জিয়ার আগমনের এই দিনটি স্মরণীয় করে রাখতে তারা নিজেদের পক্ষ থেকে যত ধরনের চমক দেখানোর দরকার আছে তারা সেই ধরনের চমক দেখানোর জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা যেটি বলছেন যে দীর্ঘ 17 বছর পরে তাদের চেয়ারপারসন, তাদের চেয়ারম্যান, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে ফিরে আসছেন, এবং সেই কারণে তার নিরাপত্তায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়টি তারা মাথায় রেখেই এসেছেন এখানে, যেন তারেক রহমানের নিরাপত্তার কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এরই মধ্যে আপনারা জেনেছেন রুহুল কবির রিজভির পক্ষ থেকেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন দলের বাইরেও যেন সরকার তার নিরাপত্তার বিষয়টি দেখেন, সেই বিষয়টিও তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আশা করেছেন যে এখন পর্যন্ত অর্থাৎ 25 ডিসেম্বরকে কেন্দ্র করে 25 ডিসেম্বর এখানে 50 লাখ মানুষের সমাগম হবে, এমনটি তারা আশা করছেন। তো এই ছিল পূর্বাঞ্চলের 300 ফিট এলাকা থেকে মঞ্চ নির্মাণ সহ বিএনপি নেতাকর্মীদের নানা ধরনের কার্যক্রমের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর 300 ফিট এলাকা থেকে। জমিয়ত উলামায়ে ইসলামকে 4টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সরকার গঠন করলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট শরিক ও ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বৈঠক করে দলটি পরে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানান জমিয়ত নেতারা। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি। একটি হচ্ছে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। বলেন দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে আরো আন্তরিক হতে হবে। আর দেশের সংকটকালে একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাচ্ছি। রূপল, দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, প্রায় 17 বছর পর সম্ভবত। এ উপলক্ষে বিশাল প্রস্তুতি কর্মযজ্ঞ চলছে। কি অবস্থা সেখানকার প্রস্তুতির এবং কি ধরনের আয়োজন হচ্ছে? জাফর, এর মধ্যে আপনি নিশ্চয়ই একটি প্রতিবেদন এবং আমাদের সহকর্মী সাইফুল রুদ্র তিনিও জানাচ্ছিলেন সেখান থেকে এই মুহূর্তের প্রস্তুতির বাইরেও আরও কিছু খবর আছে। সেই খবরগুলো হচ্ছে 17 বছর পরে তিনি দেশে প্রত্যাবর্তন করছেন। প্রথমেই তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে, এবং বেগম জিয়া অসুস্থ জানেন দীর্ঘদিন থেকে। তার সঙ্গে দেখা করেই তারপরে তিনি এই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন, এবং এর মধ্যে সারা দেশ থেকে মানুষজন আসছেন, নেতাকর্মীরা আসছেন।
এবং 50 লাখ মানুষ জমায়েত, এটি একটি রেকর্ড সেরকম করতে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে। এর মধ্যে বাস, ট্রেন, বিশেষভাবে যে সড়ক পথগুলো আছে সেই সড়ক পথগুলোতে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে এবং আগামীকালকে সেই ভিড়টি আরও অনেক বেশি বাড়বে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। এবং সেদিন জনসমাগম কিংবা চলাচলের জন্য জনগণের কোনো ব্যবস্থার কথা কিংবা কোনো চিন্তাভাবনা বিএনপি করেছে কিনা? জনসমাগম বিমানবন্দরে তিনি 11:30টার পরে এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা এবং সেখানে ফ্লাইটটি নামার পরে সেখান থেকে শুরু করে এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে 300 ফিটে যে গণজমায়েত, এই পুরো রুট যেটি করা হয়েছে এবং তারপরে সেখান থেকে তার বাসায় এই যে রুট ম্যাপটি করা হয়েছে সেই ম্যাপটি অনুযায়ী তিনি এখন পর্যন্ত যে আমরা সূচিটি পেয়েছি সেখানে তিনি যাবেন এবং রাস্তার দুধারে এই মানুষজন যারা আসবেন সারা দেশ থেকে তারা অপেক্ষা করবেন এবং তাকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে থাকবেন এবং সেখানে কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয় সেদিক থেকে সরকারের পক্ষ থেকেও পুরোদমে প্রস্তুতির কথা বলা হয়েছে, দলের পক্ষ থেকেও পুরোদমে প্রস্তুতি করার কথা বলা হয়েছে। এ তো তারেক রহমানের ফেরার খবর, একই সাথে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। নির্বাচনী প্রস্তুতিতে তারা আসলে কি অবস্থা আছে এই মুহূর্তে? নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি সবসময় নির্বাচনমুখী দল এবং তারা শুরু থেকে 5 আগস্ট থেকেই নির্বাচনেই চেয়ে এসছে এবং সেই নির্বাচনের দিকেই যাচ্ছে এবং গতকালকেই নির্বাচনের গাড়ি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখান থেকে নির্বাচনের আরেকটি ধাপ এগিয়ে গেল এবং আজকে দেখতে পাচ্ছি যে জমিয়তে উলামায়ে তাদের যে শরিক দলটি আছে সেই দলটিকে তারা 4টি আসন ছেড়ে দিয়েছে এবং আরও দু একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তারা কঠোর ব্যবস্থা নেবে এমন বলছে, কারণ এর মধ্যে বিভিন্ন জায়গায় গুঞ্জন উঠেছে যে বিএনপির পক্ষ থেকেই বিভিন্ন আসরে তাদের দলীয় প্রতীকের বাইরে গিয়ে তাদের দলের মনোনয়ন বঞ্চিত যারা আছেন তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। এর বাইরে সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই অভিযোগটি করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের এখনও পর্যন্ত উদ্বেগ আছে এবং কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না বিএনপি, এই বক্তব্যটি দিয়েছেন তার স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। বিএনপি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলো তাদের ব্যাপারে বিএনপির অবস্থান কি কিংবা ভোটের রাজনীতিতে অন্য সব রাজনৈতিক দলগুলো নিয়ে আজকে একটি নির্বাচনী সংলাপ আয়োজন করা হয়েছে চিনমুদ্রা সম্মেলন কেন্দ্রে এবং সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন যে বিএনপি এবং জামায়াত তারা হচ্ছে আওয়ামী লীগের ভোট টানার জন্য প্রতিযোগিতা করছে, যদিও এই বিষয়টি উড়িয়ে দিয়েছে বিএনপি এবং জামাত দুটি দলেই এবং বিএনপি এবং জামাত দুটি দলেই নির্বাচনমুখী চিন্তাভাবনাই করছে এবং এই বিষয়ে আমার তৈরি করার একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি এখন দেখে আসি। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে স্টার ইলেকশন ডায়ালগে মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বাম জোটের নেতারা। অনুষ্ঠানের শুরুতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে দেশ এগিয়ে নিতে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। মৌলিক অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন তারা। গণঅভ্যুত্থান পরেও আমরা একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু বাংলাদেশের আমরা জানি রাজনীতির ইতিহাস হচ্ছে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস। মানুষের স্পন্টেনিয়াস শক্তিকে যে গুরুত্ব দিতে হবে সেই শিক্ষাটা আমাদের এই গণঅভ্যুত্থানের না হবে। জুলাই সনদ হলো, এটা আমরা বাস্তবায়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করব এবং এই জন্য প্রয়োজনে সেকেন্ড লড়াই আমরা যাব। গণতন্ত্র হচ্ছে একটা কালচার, আমার মন মানসিকতা সবকিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার আমি আপনার মত তৈরি করে আপনাকে মেনে দিলাম, ডেলিস্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র। বিএনপি, জামাত আওয়ামী লীগের ভোট টানতে প্রতিযোগিতা করছে বলে অভিযোগ করে এনসিপি, যা নাকচ করেন দল দুটির নেতারা। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে, তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব। এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা? প্রশ্নই ওঠে না। ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাপসি এখন আমাদের আসে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ যাচাই বাছাই করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় দলগুলো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
আমরা প্রতিবেদনটি দেখলাম জাফর। হ্যাঁ, যেটি দেখলাম ডেইলি স্টার কিন্তু আগুনে পুড়ে গেছে বেশ খানিকটা, এবং তারপর তারা একটি নির্বাচনী সংলাপের আয়োজন করেছে, যে সংলাপে আসলে মোটামুটি সবগুলো রাজনৈতিক দলকেই দেখা যাচ্ছে। সংলাপে একটু বিস্তারিত জানাবেন, সংলাপ কে সঞ্চালনা করেছেন কিংবা কিভাবে আলাপগুলো এসেছে? জাফর, সংলাপের মূল যে জিনিসটি ছিল সেটি ছিল নির্বাচন কেন্দ্র করে নির্বাচনে জয়ী হলে আসলে কোন দল কি প্রতিশ্রুতি দেবে জনগণের উদ্দেশ্যে, সেই প্রতিশ্রুতির বিষয়ে বিএনপি তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা একটি জনবান্ধব সরকার গঠন করতে চায় এবং জনগণের দৌড় করে তাদের সেবাগুলো পৌঁছে দিতে চায়। অন্যদিকে জামায়াত তারাও বলেছে যে শিক্ষা, স্বাস্থ্য, যে মৌলিক অধিকারগুলো আছে জনগণের, সেই জনগণের অধিকারগুলো নিয়ে তারা ইনসাফের রাষ্ট্র গঠন করতে চায়। এবং পাশাপাশি এনসিপি তারাও বলছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে সামনে রেখে যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে তারা চেষ্টা করেছে, সেই রাষ্ট্র কাঠামো বিনির্মাণে কিছুটা হোঁচট খেলেও তারাও আশাবাদী নির্বাচন কেন্দ্র করে যে তারা যদি বিজয় হতে পারে তাহলে সেক্ষেত্রেও মানুষের দৌড় করে তাদের সেবা পৌঁছে দেবে। অন্যদিকে আর বাম জোটের পক্ষ থেকে মুজাহিদুল ইসলাম সেলিম তিনি ছিলেন এবং তিনি যেটি বলছেন যে দলগুলো দীর্ঘদিন থেকে প্রতিশ্রুতি দিয়ে আসছে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হয়নি এবং যে দলগুলো বড় দল, সেই বড় দলের উপরে মানুষ আস্থা রাখতে পারছে না, যার ফলে মানুষের একটা দ্বিধাবিভক্ত অবস্থার মধ্যে তারা রয়েছে, সেটি নিশ্চয়ই সামনের দিকে কেটে যাবে, সেরকম একটি কথা তিনি বলেছেন। আমরা একটু দেখতে চাই যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এরকম একটি আশঙ্কা এখনও করছেন এবং তারা বলছেন যে তারা নির্বাচন কেন্দ্রিক দল বিএনপি, যার ফলে তারা সবসময় নির্বাচন এবং গণতন্ত্রের পথেই তারা থাকতে চেয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনে আবার লড়াই করার জন্য বলছেন যে হামিদুল ইসলাম আজাদ, তিনি সহকারী সেক্রেটারি জেনারেল জামাতের পক্ষ থেকে, তিনি কিন্তু এই কথাটি বলছেন। অন্যদিকে আওয়ামী লীগের যে বিষয়টি নিয়ে প্রতিবেদন আপনি দেখলেন যে আওয়ামী লীগের ভোট নিতে বিএনপি জামাত প্রতিযোগিতা করছে, এই অভিযোগটি নাহিদ ইসলাম যেমন করেছেন, পাশাপাশি অন্য দুটি দল তারা কিন্তু সে বিষয়টি নিয়ে খুব জোর গলায় বলেছে যে ফেসিবাদকে নিয়ে তারা কোনোভাবেই আপোষ করবেন না। এবং অনেক ধন্যবাদ আপনাকে হাসান বিপুল। আপনার মাধ্যমে আমরা জানলাম আজকের দিনে যে ঘটনাগুলো সবচেয়ে বড় বিষয়গুলো ঘটেছে দেশের রাজনীতিতে, সে বিষয়ে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান সিইসি। আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ তার, আর পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চেয়েছেন আইনজীবী। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট নির্বিঘ্ন করতে মঙ্গলবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে এতে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূচনা বক্তব্যে সিএসি জানান যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই। বলেন একটি ভালো নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চায় ইসি। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেন তিনি। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। সভায় জনপ্রশাসন সচিব নির্বাচন কমিশনের পূর্ণ সমর্থন চান। আইজিপি বলেন পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত আছে। উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা একটা অসম্ভব সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনাররা জানান নির্বাচন ইস্যুতে রক্তপাত চায় না ইসি। কোন ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। সমন্বয়হীনতা যাতে না হয়, ভয়ের কোনো কারণ নেই। অনুষ্ঠানের শেষের দিকে নির্বাচনী মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন সিএসি। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইন। এটা আমি রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন। সভায় সরকারের দুই উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। শোরুম থেকে অস্ত্রের মুখে তুলে নেয় মাইক্রোবাস। বগুড়ায় অপহরণের 6 ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ঘিরে হামলা, ভাঙচুর এবং বিক্ষোভের ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দিল্লি, কলকাতা, মুম্বাইতে আজও বাংলাদেশ হাইকমিশন এবং ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ এবং উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে।
কয়েকদিন ধরে ভারতের একাধিক শহরে বাংলাদেশের কূটনীতিক স্থাপনায় হামলা এবং বিক্ষোভ চলছে। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। কলকাতায় শতাধিক বিক্ষোভকারীর পদযাত্রা বেগবান এলাকায় আটকে দেয় পুলিশ। মুম্বাইয়েও সহকারী হাই কমিশনকে উদ্দেশ্য করে বিক্ষোভ হয়েছে। এদিকে শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে বিক্ষোভ এবং প্রতিবাদ চলমান রয়েছে। গত সোমবার ভারতের দিল্লি এবং শিলিগুড়িতে ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 20 ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পরিসীমার বাইরে এবং বাসভবনের সামনে ঘটে যাওয়া ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়ির ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে। ভিসা আপাতত এটা বন্ধ আছে, অতি সত্বর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান, সহিংসতার পূর্ণাঙ্গ তদন্ত এবং পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রণয় ভার্মা। ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। গত 10 দিনে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দীপুচন্দ্র দাশের পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বিকেলে দীপুর পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ময়মনসিংহের তারাকান্দায় গিয়ে একথা জানান তিনি। এদিকে দীপু হত্যা সহ বিভিন্ন মবের ঘটনা রাষ্ট্রের অবহেলা বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে ও আগুনে পুড়িয়ে হত্যার শিকার পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাশের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি তারাকান্দায় যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন তিনি। বলেন, দীপু চন্দ্র দাশের পরিবারের পাশে আছে সরকার, তাদের দেখভালের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে জানান উপদেষ্টা। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। দীপুচন্দ্রের দাশের পরিবারের পাশে সরকার রয়েছে। এই গভীর শোকের সময় আমরা তাদের আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করব। একই দিন আলোকচিত্রী শহীদুল আলমের নেতৃত্বে মানবাধিকার কর্মীদের 17 সদস্যের একটি দল দীপু চন্দ্রের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন। দীপু হত্যাকাণ্ড সহ বিভিন্ন মবের ঘটনায় রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার অভিযোগ তুলে দ্রুত এসব ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। সরকারের প্রতি আমাদের দাবি, সমাজের প্রতি আমাদের দাবি, ন্যায় বিচার শুধু হোক তা চাই না, আরেকবার যাতে বাংলাদেশে এরকম একটা জিনিস যাতে না হয় এবং সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাতে আমরা যেতে পারি। যারা কিনা আগ্রাসনের পক্ষে ছিল তাদেরই কিন্তু আমরা সুবিধা পাইয়ে দিচ্ছি যদি বাংলাদেশকে অশান্ত করা হয়। দীপু হত্যাকাণ্ডে ন্যায় বিচারের জন্য সব ধরনের আইনগত সহায়তার আশ্বাসও দেন অধিকার কর্মীরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে শহীদি শপথ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেলে রাজধানীর শাহবাগে হাদির পরিবারের সদস্যদের নিয়ে শপথ নেন তারা। বলেন, খুনিরা হাদি নয়, দেশের মাথায় গুলি চালিয়েছেন। এর দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। আগামী 2 দিন হাদির স্মরণে দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করেন তারা। এদিকে হাদি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ফয়সালের সহযোগী কবিরকে আদালত দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড দিয়েছেন। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে।
শোরুম থেকে অস্ত্রের মুখে তুলে নেয় মাইক্রোবাসে। বগুড়ার দুপচাঁচিয়ার অপহরণের 6 ঘন্টা পর আদমদিঘি থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ীর মরদেহ। পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার রাত 9টা 8 মিনিটে সাদা রঙের একটি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা দুপচাচিয়া লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন থেকে অস্ত্রের মুখে অপহরণ করে। মাইক্রোবাসটি থেকে নেমে আসে 4 জন, সবার মুখ ঢাকা ছিল। পরে বাকিরা তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘির দিকে রওনা হয়। পরে আদমদিঘি থেকে উদ্ধার হয় পিন্টু আকন্দের মরদেহ। পুলিশের ধারণা পথে মাইক্রোবাসের ভেতরে পিন্টুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শালগ্রাম এলাকায় মাইক্রোবাসটি ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ মাইক্রোবাসের চালক সানোয়ার ও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পারিবারিক কোনো শত্রুতা নেই, ব্যবসায় তো কোনো শত্রুতা নেই। প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুষ্ঠু ব্যবস্থা। পুলিশ বলছে আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই, তার মুখে কষ্টেপ লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগরের লোহাচড়া গ্রামের বাসিন্দা। আব্দুল আউয়াল, বগুড়া। ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গানে গানে প্রতিবাদ জানালেন কয়েকশো মানুষ। শিল্পমনা মানুষ নিজের তাগিদে একত্রিত হন প্রতিবাদের মঞ্চে। এমন ঘটনার ক্ষোভ জানান দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, ছায়ানটের শিক্ষার্থী, অভিভাবকরা। ছায়ানট শুধু সঙ্গীত চর্চার কেন্দ্র নয়, দেশের শিল্প সংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম চালিকা শক্তি। দীর্ঘ অর্ধশতকের যাত্রায় শিল্পের আলো ছড়িয়ে ছায়ানট গড়ে তুলেছে শৈল্পিক ও মননশীল বাংলাদেশ। সম্প্রতি শিল্প সংস্কৃতি মনা মানুষের প্রাণের এই সংগঠনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর উত্তাল হয়ে ওঠে গণমানুষের ক্ষোভ। তারই দৃশ্যমান রূপ দেখা গেল মঙ্গলবার বিকেলে ছায়ানট প্রাঙ্গণে। হাজারো শিল্পমনা মানুষ নিজের তাগিদেই ছুটে এসে একত্রিত হন প্রতিবাদের মঞ্চে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে নানা বয়সী শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে ক্ষোভ, বেদনা আর প্রত্যয়। সংস্কৃতির উপর আঘাত তারা মেনে নেবেন না। তাদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। স্বাধীনতার পরে এই প্রথম দেখলাম এত বড় একটা হামলা, সাংঘাতিক একটা আঘাত। এই আঘাতকে প্রতিহত করতে সংস্কৃতির উপর এমন উগ্রতায় হতবাক অভিনেত্রী ও নির্দেশক ত্রোপা মজুমদার। নিজের প্রতিষ্ঠানের উপর এমন ঘৃণ্য আচরণে আবেগতাড়িত হয়ে পড়েন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। গানে গানে আমরা আমাদের কথাগুলো বলবার চেষ্টা করেছি, সকল শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে। সংস্কৃতির উপর আঘাত কিন্তু মানে মানুষের উপর আঘাত। মানুষ কিসের উপর বেঁচে থাকবে? সংস্কৃতির উপর আঘাত যতবার আসবে, শিল্পই ততবার আলো হয়ে ফিরে আসবে মানুষের কণ্ঠে, গানে, নৃত্যে, সৃষ্টির শক্তিতে। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের সিটি এলাকায় বিক্ষোভ চলাকালে গ্রেটাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড বহনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সন্ত্রাসবাদ আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। বাংলাদেশে পা রেখেই সিলেট টাইটান্সের অনুশীলনে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির নেটে ঝালিয়ে নিয়েছেন নিজের বোলিং। চেষ্টা করছেন দল ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। গেল দুদিন ধরেই হোম গ্রাউন্ডে চলছে সিলেট টাইটান্সের অনুশীলন। তবে এ দিনটা ছিল বিশেষ। মধ্যমণি মোহাম্মদ আমির রাতে বাংলাদেশে পা রেখেই সকালে দলের সঙ্গে অন টাইমে হাজির অনুশীলনে। আমির মাঠে এসেই সবার সঙ্গে মাতেন খুশগল্পে। অভিজ্ঞ পেসার তরুণদেরও দেন পরামর্শ। নিজের কাজেও ছিলেন বড্ড সিরিয়াস। ওয়ার্ম আপ শেষে লম্বা সময় নেটে ঝালিয়ে নেন বোলিং। আলাদা কাজ করেছেন ভেরিয়েশনগুলো নিয়েও। ব্যাটিং প্র্যাকটিসও করেছেন দীর্ঘক্ষণ। চেষ্টা এদেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া। আমার গোল একটাই, দলকে শিরোপা জেতানো। এখানের ওয়েদার ভালোই, তবে শুনেছি রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু যেহেতু প্রথমটা ডে ম্যাচ, তাই কোনো সমস্যা হবে না। ভক্তদের প্রত্যাশা পূরণে স্বাগতিক সিলেট টাইটান্সও নিজেদের প্রস্তুত করছে সেভাবে। দেশি বিদেশিদের নিয়ে দারুণ একটা দল সিলেট। সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমে, এবং ফরেন কালেকশন সহ সব আপনারা মাঠে আইবা, খেলা দেখবা, আর এবার কিন্তু ওই যাব। সো মেক শিওর আপনারা সবে আইরা আমরা সাপোর্ট করবা। সিলেটের বিদেশিদের মধ্যে এসেছেন আমির, বাকিরাও যোগ দেবেন শিগগিরই। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।